সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। করোনার এই দুর্যোগ সময়ে তোমরা সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। তোমাদের এই দুর্যোগের সময়ে শ্রেণী কার্যক্রম যেহেতু বন্ধ, সেই কারণে আমাদের অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। আমি অধিষ্কান্ত অধিকারী, সহকারী শিক্ষক, গণিত, পালংতলা সারগুদা সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। আজ আমি তোমাদের সসীম ধারা, বীজগণিতের সসীম ধারা 13 অধ্যায়ের সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা পড়ানোর আগে আমি ধারা সম্পর্কে তোমাদের পাঠ্য বই থেকে কিছু জিনিস তোমাদের বোঝার জন্য বলবো। যেহেতু তোমরা অনেকেই ধারা সম্পর্কে এর আগে যদিও অবগত থাকো, কিন্তু যদি ভুলে যাও সেই ক্ষেত্রে তোমাদের ধারা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ধারা বিষয়টা কি। এই কারণে আমি আজকে তোমাদের সসীম ধারার পড়ানোর আগে পাঠ্য বইয়ের ধারা বিষয়ে তোমাদের কিছু জিনিস উপস্থাপন করছি। তোমরা দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 249 পৃষ্ঠার সসীম ধারা আছে। প্রত্যেক জীবনে ক্রম বহুল প্রচলিত একটি শব্দ, যেমন দোকানের তাকে ভোগ্যপণ্য সাজাতে, নাটক ও অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে, গুদামঘরে সুন্দরভাবে দ্রব্যাদি রাখতে ক্রমের ধারণা ব্যবহৃত হয়। সেই ক্রমটা কীরকম? যে ছোট থেকে বড় কিংবা ভারী থেকে হালকা, এই ক্রমগুলো একের পর এক সাজানো থাকে। যেমন আবার অনেক কাজ সহজ ও দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করতে আমরা বড় হতে ছোট, শিশু হতে বৃদ্ধ, হালকা হতে ভারী ইত্যাদি ধরনের ক্রম ব্যবহার করি। এই ক্রমের ধারণা হতে বিভিন্ন প্রকার গাণিতিক ধারার উদ্ভব হয়েছে। এই অধ্যায়ের আমাদের এই অনুক্রম ও ধারার মধ্যে সম্পর্ক এবং এতৎ সংক্রান্ত বিষয়ে উপস্থাপন করা হবে। এখানে আমরা এই ধারার বিষয়ে পড়ার আগে আমাদের ক্রম সম্পর্কে জানতে হবে। তোমরা সবাই জানো যে অ্যাসেম্বলিতে যদি তোমরা দাঁড়াও প্রতিদিন, সেক্ষেত্রে যে সবচেয়ে ছোট তাকে আমরা সামনের দিকে দিই, আর যে একটু তুলনামূলক লম্বা তাকে আমরা পেছনের দিকে দাঁড়া করাই। এই যে দাঁড়া করানোটা, এটাও কিন্তু এক ধরনের ক্রম, যে ছোট থেকে বড় সাইজে যে সবচেয়ে ছোট তাকে আমরা সামনের দিকে রাখছি এবং যে সবচেয়ে লম্বা তাকে আমরা পেছনের দিকে রাখছি, যে ছোট থেকে বড়। এটাও এক ধরনের ক্রম। আচ্ছা, ক্রমটা কীরকম? তুমি যদি নিচেরটা বিষয়টা একটু খেয়াল করো, নিচের সম্পর্কটি লক্ষ্য করলে দেখবা যেখানে 1, 2, 3, 4 এভাবে n পর্যন্ত দেয়া আছে, এবং নিচে যেগুলো দেয়া আছে যে 2, 4, 6, 8, 2n। তাহলে এই 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 3 এর দ্বিগুণ 6, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, n এর দ্বিগুণ 2n। তাহলে এখানে একটা বিশেষ নিয়মে কিন্তু এগুলো হয়েছে, যে উপরে যেটা আছে তার দ্বিগুণ হচ্ছে নিচেরটা। এখানে প্রত্যেক স্বাভাবিক সংখ্যা n এর দ্বিগুণ সংখ্যা 2n এর সাথে সম্পর্কিত, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট যেটা, যে উপরেরটা হলো স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4 এভাবে n পর্যন্ত, থেকে একটা নিয়মের মাধ্যমে যোগবোধক জোড় সংখ্যা, দেখো নিচের সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 2n। যোগবোধক সংখ্যার একটা সেট পাইলাম। এই সাজানো জোড় সংখ্যার সেটটি একটি অনুক্রম, যে নিচের যে সেটটা হচ্ছে 2, 4, 6, এই সেটটাই হচ্ছে একটা অনুক্রম। তাহলে আমরা অনুক্রমের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্ব পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশির সেটকে বলা হয় অনুক্রম, ইংলিশে বলা হয় সিকোয়েন্স। তাহলে অনুক্রমটা কি? আমরা আবার যদি বলি যে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদ
কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এখানে পূর্বের পদ হচ্ছে 1, পরের পদ 2, পূর্বের পদ 2, পরের পদ 4। এই যে পূর্বের পদ এবং পরের পদ কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানতে পারতেছি। এভাবে সাজানো রাশির সেটকে বলা হয় হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। তাহলে অনুক্রম নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা আবারও বলছি যে কতগুলো রাশি যদি একটি বিশেষ নিয়মে এমনভাবে সাজানো যায় যে পূর্বের রাশি এবং পরের রাশি, পূর্বের পদ এবং পরের পদ কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তবে এভাবে সাজানো রাশির সেটকে বলা হয় অনুক্রম। আচ্ছা, আমরা অনুক্রম বিভিন্ন রকমের পাবো এবং বিভিন্নভাবে অনুক্রম লেখা হয়। একটু তোমাদের পাঠ্য বইকেই দেখতে বলতেছি। পাঠ্য বই থেকে যদি তোমরা একটু দেখো, উপরের সম্পর্ককে ফাংশন বলে। এই যে আমরা যেই সম্পর্কটা দেখালাম সেটাকে যদি এফ এনের একটা ফাংশন বলি, যে ফাংশন অফ এন সমান হচ্ছে 2n, তো এনের জায়গায় যদি তুমি 1 বসাও তাহলে প্রথমটা পাবা, 2 বসালে দ্বিতীয়টা, 3 বসালে তৃতীয়টা। এটা একটা ফাংশন। এই অনুক্রমের সাধারণ পদ হচ্ছে 2n। যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হয় অসীম। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুক্রমের পদ সংখ্যার কোনো সীমা থাকে না, অসীম পর্যন্ত। কিন্তু এখানে এই অনুক্রমটা তুমি যত বসাবা মান ততই মান পাইতে থাকবে, এর কোনো শেষ নাই। এই জন্য অনুক্রমের পদ সংখ্যাকে বলা হয় অসীম। অনুক্রমের সাধারণ পদের সাহায্যে লেখার পদ্ধতি কতকভাবে লেখা যায়। দেখুন, এই শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যায় 2n, n সমান 1 2 3 এভাবে লিখতে পারো, অথবা 2n, n এর মান হচ্ছে 1 থেকে এই যে চিহ্নটাকে বলে পজিটিভ ইনফিনিটি, মানে ধনাত্মক থেকে অসীম পর্যন্ত, এভাবেও লেখা যায়। অথবা শুধু 2n লিখলেও আমরা বুঝবো যে এটা 2n মানে জোড় সংখ্যার একটা অনুক্রম। আর অনুক্রমের প্রথম রাশিকে প্রথম পদ, দ্বিতীয় রাশিকে দ্বিতীয় পদ, এগুলো তো আমরা বুঝতেই পারতেছি। যে তাহলে এই যে এখানে 1 3 5 7, অনুক্রমের প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, এভাবে অনুক্রমে লেখা যায়। এবং অনুক্রম এখানে অনেকগুলো অনুক্রম দেয়া আছে এবং সাধারণ পদ সহ দেয়া আছে, এগুলো আমরা পড়ে নেব। আচ্ছা, এই অনুক্রম পড়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, অনুক্রম তো পড়লাম, কিন্তু আমাদের তো পাঠ্য বিষয় ছিল হচ্ছে ধারা। এই যে অনুক্রমগুলোর মধ্যে যে আমরা কমা দিয়ে লিখছিলাম 1 3 5 7 কিংবা 2 4 6 8, এই অনুক্রমগুলোর মধ্যে, পদগুলোর মধ্যে কমা চিহ্ন ব্যবহার করা হয়েছিল, কারণ এগুলো ছিল সেট। অনুক্রমটা হচ্ছে সেট, মাঝে কমা চিহ্ন থাকে। কিন্তু ধারার ক্ষেত্রে এই কমা চিহ্নের পরিবর্তে যদি আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি, যোগ চিহ্ন ব্যবহার করি, যুক্ত থাকে, তাহলেই কিন্তু সেটা হয়ে যায় একটা ধারা। যে কোনো অনুক্রমের পদগুলোর পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত হলে একটি ধারা পাওয়া যায়। অনুক্রমগুলোর মধ্যে যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে একটা ধারা পাওয়া যায়। তাহলে ধারাটাও কিন্তু একটা অনুক্রম, কিন্তু ওগুলোর মাঝে যে কমা চিহ্নের পরিবর্তে যোগ চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, ধারাটির পরপর দুটি পদের পার্থক্য সমান। এখানে খেয়াল করো যে প্রথম যে ধারাটা দিছে 1 3 5 7, এই যে ধারা, এই ধারা দেখো প্রত্যেকটা পদের সাথে পূর্বের পদের যে পার্থক্য, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু 2। তার মানে ধারাটির পরপর দুইটি পদের পার্থক্য সমান। এটা একটা। আবার 2 4 8 16, এটা একটা ধারা। এর আবার ভিন্নতা আছে, যে এটার ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে। তার মানে এখানে 4কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2। মানে প্রত্যেক ক্ষেত্রেই অনুপাতটা, এই রেশিওটা, এই যে দ্বিতীয় পদ এবং প্রথম পদের রেশিও, তৃতীয় পদ দ্বিতীয় পদের রেশিও, চতুর্থ পদ তৃতীয় পদের রেশিও, যেটা অনুপাত, যেটা এটা সবসময় সমান। সুতরাং ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে ধারার বৈশিষ্ট্য, ধারাটা কীরকম ধারা হবে। যে এখানে দুই ধরনের ধারা আমরা পাইছি, যে একটা হচ্ছে যে অনুপাত সমান, আর একটা হচ্ছে অন্তর সমান। প্রথমটার হচ্ছে অন্তর, ডিফারেন্সটা সমান, আর এখানে হচ্ছে অনুপাতটা সমান। তাহলে এই যে দুইটা বৈশিষ্ট্য, এই
পদের যে সম্পর্ক, এই সম্পর্কের উপর ধারার বৈশিষ্ট্যটা নির্ভর করে। ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হচ্ছে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। প্রথমটা হচ্ছে সমান্তর ধারা আর দ্বিতীয়টা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা আমরা যদি বলি যে কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বের পদের পার্থক্য সব সময় সমান হলে তাহলে সেই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। তার মানে এই যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্য, যেমন 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, যে প্রত্যেকটা পদের পার্থক্য, যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্য সমান, তাহলে এই যে ধারাটা, এই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। আজকে আমাদের পাঠের বিষয়ে এই সমান্তর ধারা। সমান্তর ধারার জন্য আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র আমরা এখানে ব্যবহার করব। সেই সূত্রগুলো আমরা একটু দেখে নিই। যে প্রয়োজনীয় সূত্রাবলী দেখো, এনতম পদ, সমান্তর ধারার এনতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে যে ডিফারেন্স বা অন্তর, সাধারণ অন্তর, কমন ডিফারেন্স যেটাকে আমরা বলবো, যে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। আরেকটি সূত্র হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এস এন সমান হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানেও ঠিক একই, যে এটা হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই দুইটা সূত্রের মাধ্যমে আমাদের প্রথম যে অধ্যায়টা 13.1, 13 অধ্যায়ের প্রথম যেটা, সেই 13 অধ্যায়ের জন্য দুইটা সূত্রই আমাদের এখানে প্রযোজ্য। সেটা হলো প্রথমটা হচ্ছে এনতম পদ বের করার আর দ্বিতীয়টা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি বের করার। এখন আমরা উদাহরণ 1 নাম্বারটা যদি দেখি, এখানে কি বলছে যে 1 3 5 7 9 11 একটি ধারা। এই ধারার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5 ইত্যাদি। এটা কি ধরনের ধারা যদি বলা হয়, তাহলে আমরা কিভাবে বলবো যে এখানে দেখো যে 3 থেকে যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা হয় তাহলে 2 হয়, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2, পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করলেও 2, ষষ্ঠ পদ থেকে যদি আমরা পঞ্চম পদ বিয়োগ করি প্রত্যেক ক্ষেত্রে আমরা পাচ্ছি 2। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই তোমার ডিফারেন্সটা সমান হচ্ছে। সেই জন্য এই ধারাটাকে আমরা বলবো সমান অন্তর ধারা, মানে সমান্তর ধারা। যেহেতু প্রত্যেক পদের ডিফারেন্সটা হচ্ছে আমাদের একই রকমভাবে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সমান্তর ধারা। এবং কিভাবে এই ধারাটার পদ বের করব সেই বিষয়টা আমরা এখানে তোমার উদাহরণে দেয়া আছে, তুমি একটু যদি খেয়াল করো তাহলে আমরা এখানে দেখাইতে পারবো। যেমন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে 2, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে 2, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে 2, পঞ্চম পদ থেকে চতুর্থ পদ বিয়োগ করলে, এখানে ভুল করছে, এটা 2 হবে, এখানে 5 লেখা আছে, তোমরা বইতে কারেকশন করে নিবে। এটা আমাদের হবে হচ্ছে 2, 5-এর জায়গায় হবে 2। ষষ্ঠ পদ থেকে পঞ্চম পদ বিয়োগ করলেও 2 আসছে। সুতরাং এটা একটা সমান্তর ধারা, এটা আমরা বুঝে নিলাম। এখানে ডিটা হচ্ছে আমাদের 2, এটা তো আমরা ক্লিয়ার, আমাদের ডি হচ্ছে 2। তাহলে এই ধারার প্রাপ্ত পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। এই যে আমরা প্রত্যেকটা পদ পাইলাম 2, এই পদটাকে বলা হয় সাধারণ অন্তর। উল্লেখ্য ধারার সাধারণ অন্তর 2, ধারাটি পদ সংখ্যা নির্দিষ্ট, এই জন্য এটি একটি সসীম বা শান্ত ধারা। এখানে পদ আছে 6টা পর্যন্ত। আমরা এর আগে বলছিলাম যে অনুক্রমের পদ হয় অসীম, কিন্তু ধারার পদ কিন্তু অসীম না। যেহেতু আমাদের এখানে পদ সংখ্যা নির্দিষ্ট, সেই জন্য আমরা এটাকে বলবো এটা একটা সসীম বা ফাইনিট সিরিজ। ইংলিশে ধারাকে বলা হয় সিরিজ, তাই ফাইনিট সিরিজ বা শান্ত ধারা বা সসীম ধারা। উল্লেখ্য সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে সেটাকে আমরা বলবো ইনফাইনিট সিরিজ বা অসীম ধারা বা অনন্ত ধারা। আমাদের জেনারেলে সবগুলো ধারাই হচ্ছে সসীম ধারা এবং এখানে পদ সংখ্যা নির্দিষ্ট থাকবে। এখানে যদি আমরা এইভাবে আমরা যদি হিসেব করি, যেমন
এই যে এখানে 1, 4, 7, 10 একটি সসীম ধারা। এখানে বলছে সমান্তর ধারার প্রথম পদ এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। আমরা সূত্র পড়ার সময় আমরা এটা দেখাইছি। এবং সংজ্ঞা অনুসারে প্রথম পদ এ, এবং তাহলে দ্বিতীয় পদ হবে কি এ প্লাস ডি, তৃতীয় পদ হবে এ প্লাস 2d। এইভাবে হচ্ছে আমাদের ধারাটা পাওয়া যায়। যেই সূত্রগুলো আমরা দিলাম, যে এনতম পদ বের করার যে সূত্রটা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এটা কিন্তু আমাদের এই ধারার সাধারণ পদ নির্ণয়ের যে নিয়মটা, সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে পাইছি। যেমন প্রথম পদ এ, এটা পাইছি এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 1 মাইনাস 1 তো 0, তার মানে এই পদটাই থাকতেছে না, সাধারণ অন্তর থাকতে না, সে প্রথম পদ। দ্বিতীয় পদটা হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস ডি মানে কি 2 মাইনাস 1 ইন্টু ডি। তৃতীয় পদ হচ্ছে 3 মাইনাস 1 ইন্টু ডি। চতুর্থ পদ হচ্ছে 4 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এগুলো পাওয়া যাচ্ছে, তাহলে এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই নিয়ম অনুযায়ী আমরা এখানে এই ধারার সূত্রটা বের করতে পারলাম। আমরা বইয়ের অনুশীলনী 13.1-এর একটা অঙ্ক দেখছি, 5 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। যে 2 -5 -12 -19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। ধারার প্রথম পদ আমাদের এ দেয়া আছে 2। সাধারণ অন্তর যদি আমি বলছিলাম যে অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ, যে কোনো বিয়োগ করলে যদি সব ক্ষেত্রেই একই পার্থক্য থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমাদের এখানে প্রত্যেক ক্ষেত্রে, যেমন -5 থেকে -2 বিয়োগ করছে -7, এখানে যদি আমি -12 থেকে -5 বিয়োগ করি তাহলে সেম আসবে, কারণ -7 প্লাস হয়ে যাবে এখানে -7। ঠিক একই রকমভাবে -19 থেকে যদি আমি -12 বিয়োগ করি তাহলে আমাদের এখানে 7ই আসবে, -7 আসবে। সুতরাং ইহা একটি সমান্তর ধারা। আমরা জানি সমান্তর ধারার এনতম পদে যে সূত্রটা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে 12তম পদ হবে কি, এই এর মান বসায় দিছি আমি, এর মান হচ্ছে 2 প্রথম পদ, 12 মাইনাস 1 এর জায়গায় 12তম পদ যেহেতু, আর ডি হচ্ছে -7। এখন শুধু আমাদের সাধারণ হিসেব, এই 12 থেকে 1 গেলে 11 ইন্টু -7 -77 বিয়োগ করলে -75। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস চাইছিল, একটা হলো সাধারণ অন্তরটা বের করতে বলছিল, আর একটা চাইছে হচ্ছে 12তম পদ। ঠিক এইভাবে যে কোনো ধারার যে কোনোতম পদ যদি আমাকে বের করতে বলে, বিশেষ করে সমান্তর ধারার ক্ষেত্রে আগে দেখতে হবে এটা ধারাটা সমান্তর কিনা। সমান্তর ধারা হলে আমাদের এই সূত্রটা এনতম পদ বের করা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রের মধ্যে আমাদের বসায় দিলে আমাদের মান চলে আসবে। এখন আমরা একটু উদাহরণ 2-এর দিকে যাব। উদাহরণ 2-তে আমাদের একটা অঙ্ক দেয়া আছে, তোমরা খেয়াল করো তোমাদের বইতে। উদাহরণ 2, 5, 8, 11, 14 ধারাটির কোন পদ 383? ধারার প্রথম পদ এখানে দেয়া আছে 5, সাধারণ অন্তর বলছিলাম যে ডিফারেন্স বের করতে হবে। 8 - 5 3, 11 - 8 3, 14 - 11 3, সব ক্ষেত্রেই একই আসে। সুতরাং এটা একটা সমান্তর ধারা, এটা তো আমরা বলেই দিতে পারি। সুতরাং ইহা একটি সমান্তর ধারা। আমরা জানি যে এনতম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা যদি মনে করে নিই ধারাটির এনতম পদই 383, তাহলে এন এর মান বের করলে আমাদের বের হয়ে যাবে কততম পদ 383। আমরা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 383। এখানে এ এর মান প্রথম পদ ছিল 5 আর ডি এর মান 3, মান বসাইছি। এখানে যদি 3 দ্বারা গুণ করো তাহলে 3n - 3, 5 থেকে 3 গেলে 2, এই 2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, ওরা একবারে করছে যে 5 এই পাশে নিয়ে আসছে, 3 এই পাশে নিয়ে আসছে, তাহলে চেঞ্জ হয়ে গেছে মানটা 381, 3 দ্বারা ভাগ করছে 127। তাহলে প্রদত্ত ধারার 127তম পদ হচ্ছে 383। খুব সহজ হিসেব। এভাবে তোমার বইতে দেখো যে আরও 2টি অঙ্ক আছে, সেটা এখানে বইয়ের 6 এবং 7 নম্বর অঙ্ক, একই অঙ্ক। 8 + 11 + 14 + 17 ধারাটির কোন পদ 392?
আর 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301? আমি 7 নম্বর অঙ্কটা তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু দেখায় দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301? আমরা তো প্রথমেই বলছিলাম যে ধারার প্রথম পদ হচ্ছে আমাদের এখানে যেটা দেয়া থাকবে সেটা প্রথমেই, সেটা a সমান হচ্ছে 4। সাধারণ অন্তর d, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, বা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, যেটাই বের করো প্রত্যেক ক্ষেত্রে আমাদের একই মান আসছে। 7 - 4 3, 10 - 7 3, 13 - 10, সব ক্ষেত্রেই 3। সুতরাং এটা একটা সমান্তর ধারা। সেই উদাহরণের মতোই মনে করি ধারাটি n-তম পদ 301। আমরা জানি n-তম পদের সূত্র a + n - 1 × d, যেহেতু সমান্তর ধারা, সুতরাং এটা সমান 301। এখানে a এর মান হচ্ছে 4 আর d এর মান 3 বসায় দিছি, গুণ করে ফেলছি, হিসেব করছি যে 4 - 3 মানে 1 এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 300কে 3 দ্বারা ভাগ করলে 100। সুতরাং প্রদত্ত ধারার 100তম পদ হচ্ছে 301। খুব সহজ। তোমরা এই সূত্রটা দুইটি ভালো করে খেয়াল করবে, সূত্র দুইটাকে খুব ভালো করে খেয়াল করবে, এবং বইয়ের যে জিনিসগুলো আজকে পড়ালাম সেই জিনিসগুলো ভালো করে খেয়াল করে যে 5, 6, 7 এই 3টে অঙ্ক এবং উদাহরণের যে দুইটা অঙ্ক সহ বাকি অঙ্কগুলো বাসায় একটু দেখবে এবং করার চেষ্টা করবে। আমরা পরবর্তী দিন দ্বিতীয় যে সূত্রটা, সেই দ্বিতীয় সূত্রের আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সবাই বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এবং করোনার এই দুর্যোগ সময়ে তোমরা সকলেই সুস্থ এবং ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো অনলাইন ক্লাস আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।